গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, এখন 9:20 বাজে। আমি এই তো ঠাকুর ঘরে আসলাম। ঠাকুর ঘরে এর আগেও একবার এসেছিলাম, ঠাকুর ঘর মুছে রেখে চলে গেছে। তারপরে গিয়ে ভাত বসালাম, সোয়াবিন বসালাম, মানে সোয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। তো এবার আমি পুজোটা দেব। ভাত সোয়াবিন এগুলো বসিয়ে দিলাম, ভাবলাম যে ওই পুজো দিতে দিতে ওগুলো হয়ে যাবে, ওই কারণেই ওগুলো বসিয়ে দিয়ে এসেছি। তারপর কৃপাকে ছাতু বানিয়ে দিলাম, মানে 9টার সময় স্নান করে ওই ঘরের আবার টুকটাক কাজকর্ম করে এই ঠাকুর ঘরে এখন আসলাম। ঠাকুরকে এখন ঘুম থেকে তুলছি। বাইরে ওয়েদারের অবস্থা ভালো না, মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি হবে এরকম লাগছে। আজকে রান্না করব সয়াবিনের তরকারি। আমাকে আবার বের হতে হবে, ওই জন্য আজকে খুব বেশি কিছু রান্না করতে পারবো না। শুধু ভাত আর সয়াবিনের তরকারি রেখে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে। 10:40 বাজে, অর্জুনের স্কুলে যাচ্ছে। আজকে অর্জুনদের স্কুলে প্যারেন্টস মিটিং রয়েছে। চলো যেতে যেতে কথা বলছি। অর্জুনদের স্কুলে আজকে প্যারেন্টস মিটিং, ওই জন্যই আজকে অর্জুনের স্কুলটা বন্ধ। আমি দেখো অটোতে করে ওদের স্কুলে চলে যাচ্ছি। স্কুলে গিয়ে আর ভিডিও করব না, আমাদের গার্জিয়ান আর টিচারদের মধ্যে মিটিং হবে, তো সেখানে আর কি ভিডিও করব। ওখান থেকে বেরিয়ে তারপর এসে আমি আবার ব্লগ শুরু করব। কোনো রকমে দুটো রান্না করে দৌড়ে ঝাঁপিয়ে বেরিয়ে গেলাম। আমার হাজব্যান্ড বলছিল আজকে যেতে হবে না, মানে বছরের শেষ তো, এখন আর মিটিংয়ে যেতে হবে না, কিন্তু অর্জুনের ব্যাপারে ম্যামদের সাথে আমার একটু কথা বলতে হবে। 12টা বাজে, অর্জুনের স্কুল থেকে বের হলাম। এখন বাড়িতে যাব না, বাড়িতে যাব না, আগে একটু দোকানে যাব, দেখি দোকান হয়ে তারপরে বাড়িতে যাব। আর কী করবো এখনো প্ল্যান করতে পারছি না, রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কী করব। দোকানে যাব, মানে দোকান বলতে আমাদের দোকানে যাব না বাড়িতে চলে যাব, এটাই বুঝতে পারছি। আমি এখন অটোর জন্য দাঁড়িয়ে রয়েছি, অটো তো দেখতেই পাচ্ছি না, অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি। আমাদের দোকানেই চলে এসেছি। তোমাদেরকে বললাম না কোন দিকে যাবো বুঝতে পারছি না। দোকানে এসেছিলাম একটা কাজের জন্য, তো উনি এখন দোকান রেখে আর যেতে পারছে না, ওনাকে নিয়ে ব্যাংকে যাব করে ভাবছিলাম, তো ও আর যাবে না। দোকানে আর কেউ নেই, লোক নেই। আমাদের দোকানে যে দাদাটা থাকে সে কলকাতায় চলে গেছে, ওই জন্য দোকান ফাঁকা রেখে আর বের হবে না। আমি এখন বাড়ির দিকে হাঁটা দিচ্ছি, বাড়িতেই চলে যাব। কিন্তু আমার এখন আর বাড়ি যেতে ইচ্ছা করছে না। আমি সকাল থেকে কিছু খাইনি, আমার এখন গা হাত পা ছেড়ে দিয়েছে, খুব খিদে পেয়েছে। মনে হচ্ছে এখন দুটো খেয়ে যদি আমি একটু বসতে পারতাম ভালো হতো। সর্ষে তেল বিক্রি করো একদম কি ভালোবাসে দেখো। হ্যাঁ তোমাকে তো সবাই ভালোবাসে, আমি বাদে। হ্যাঁ সে তো দিয়েছে, বুঝতে পেরেছি। আমি চাইও নি না, তুমি কেন চাইবে? মানুষের কাছে কি ওইভাবে চাওয়া যায়? ও কি খাঁটি তেল বিক্রি করে? ওদের ঘানি আছে, ঘানি হলো যেখানে ভাঙা। হ্যাঁ বুঝতে পেরেছি। তো সেই তেল ওরা ওই একদিন ভিডিও কল করতে, তাই জিজ্ঞাসা করলাম আমাকে খাঁটি না বেদাল দেয়। ওই না না খা, আমাদের এখানে বেদালের কোনো গল্প নেই গ্রামে। ওরা কি একদম পিওর ওই রকমই তেল বিক্রি করে? বিক্রি করে ওই ইয়ে সরষের সঙ্গে অন্য কিছু মিশাই। তাহলে তো ওখান থেকেই তো তেল নিতে পারো, তাহলে তো খাঁটি তেলটা খেতে পারি। খাঁটি তেল আবার সহ্য হবে কিনা সেটাও খেতে পারি। ভালো হতে বলবো তাহলে ঠিক আছে। আচ্ছা তেল নিয়ে চলে যাই, পড়বে না তো। কমলে তো 100 টাকার তেল জানো নাকি? 500 তেল তো, যে 500 বেশি হবে। যাক, গিফট করেছে এই তেলটা একজন, ওদের ঘানির তেল। এটা নিয়ে বাড়ি চলে যাই। গিফট করেছে নাকি আরও 4-5 দিন আগে, কিন্তু আমার বরের মনে থাকে না। আজকে ওই ছেলেটাকে দেখে ওর মনে পড়লো, তারপরে আমাকে এই বোতলটা দিল, বলে এটা বাড়িতে নিয়ে যাও। বরের দোকান থেকে বেরিয়ে আমি অটোতে বসে পড়লাম, এবার আমাদের বাড়িতে চলে যাব। আমার কিন্তু একটু হাবড়া বাজারে কাজ ছিল, তো সেই কাজটা করাই হয়নি। এই বরের সাথে দোকানে বসে বসে শুধু গল্পগুজবই হলো। দোকানে কেউ নেই, ও এখন দোকান বন্ধ করে বেরোতেও পারছে না। দোকানে একটু লোকজনের চাপও ছিল, সেই জন্য ওকে আর আমি জোর করতে পারিনি যে তুমি দোকান বন্ধ করে আমার সাথে চলো। ফুটপাতে দেখলাম 100 টাকা করে বেশ ভালো ভালো বাসন বিক্রি করছে। এখান থেকে মোটামুটি যারা আসা যাওয়া করছে তারা সবাই দেখছে একটা করে বাসন কিনে নিচ্ছে। আমি কিন্তু কিনিনি, ঘরে প্রচুর বাসন রয়েছে, তো ওই জন্য বাড়িতে চলে আসলাম। টিপা অর্জুনের জন্য দুটো চিকেন পাই নিয়ে আসলাম। ওরা তো ভাবছে মা এতক্ষণ পর আসছে, কত না জানি খাবার নিয়ে আসবে। এমনিতেই আমি যখন বের হই সবসময় খাবারের একটা লিস্ট করে দেয় আমাকে,
এত বড় একটা লিস্ট করে দেবে, এটা নিয়ে আসবে, ওটা নিয়ে আসবে, খাবার ছাড়াও কত কিছু যে ওদের ওই লিস্টে থাকে। বল কিপা, শুনতেও পায় না। তোমার ব্যাপারে অনেক কিছুই বলেছে, আর তুমি উদয়দার বাড়ি ভেঙে দিচ্ছিলে কেন? হ্যাঁ, উদয়দা আমাকে ফোন করে বলে অর্জুন বাড়ি ভেঙে ফেলছে রড দিয়ে, বাড়ি দিয়ে। আচ্ছা না, আগে বল তুই ওইসব করতে গেছিস কেন, আগে সেটা বল, কিসের মজা? গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো শনিবার। কালকে ব্লগটা আমি আর ঠিকঠাক মতো কন্টিনিউ করতে পারিনি। অর্জুনের স্কুল থেকে আসার পর আমার শরীরটা খারাপ লাগছিল, যেহেতু আমি অনেকক্ষণ সময় না খেয়েছিলাম। বাড়িতে এসে 1:45 সময় ভাত খেলাম, ভাত খাওয়ার পর না আমার গা ছেড়ে দিয়েছিল, তখন আর ব্লগ করতে ইচ্ছে করছিল না। সন্ধ্যের সময় আবার অর্জুনকে নিয়ে বের হতে হয়েছে, ওকে নিয়ে ম্যামের বাড়িতে যেতে হয়েছে, তারপর আবার নিয়ে আসতে হয়েছে। সেই জন্য আর ও বেলার দিকেও আমি ঠিকঠাক মতো ব্লগ করতে পারিনি। শুধু মনে হচ্ছিল আজকে ব্লগটা মনে হয় শুরু না করলেই ভালো। যাই হোক, কালকে তো এইসব করে আর ব্লগটা করা হয়নি, সকাল থেকে আবার ব্লগটা শুরু করেছে। আমার কিন্তু স্নান করা হয়ে গেছে। স্নান আজকে উপরের বাথরুমেই করলাম, উপরের বাথরুমগুলো একটু পরিষ্কার করেছিলাম, মানে সেইভাবে ডিপ ক্লিন না, হালকাভাবে পরিষ্কার করা। তো সেই জন্য উপরে বাথরুমে স্নান টান করে বেরিয়ে আমি এখন এই যে দেখো ঘরটা সব গুছিয়ে রাখছি, একবারে নিচের ঘরে চলে যাব, নিচে গিয়ে পুজো দেব। কালকে আমি যে কাজের জন্য বরের দোকানে গিয়েছিলাম সেই কাজ তো হলোই না, বরঞ্চ আমার সময় নষ্ট হলো। হ্যাঁ, বরের সাথে বক বক হয়েছে, বরের সাথে অনেক গল্পগুজব করেছে দোকানে বসে। বাড়িতে থাকলে তো সেইভাবে কথা হয় না, তো দোকানে বসে এটা ওটা গল্প করছিলাম। আমার বর যখন বাড়িতে থাকে তখন আমি একটু ঠিকঠাক মতো কথা বলতে পারি না কৃপা অর্জুনের জন্য। আমি যদি কোনো একটা কথা আমার বরের সাথে বলতে শুরু করি, কৃপা অর্জুন তার মাঝখান থেকে এসে অন্য আরেকটা টপিক টেনে নিয়ে আসবে, অন্য একটা কথা সূত্রপাত ঘটিয়ে দিয়ে তারপর তারাই গল্প করতে থাকে। তারপর আমিই চুপ করে যাই, যেহেতু আমি ওইভাবে কথা বলতে পারি না। কেউ যখন কথা বলে আমি না সেই কথার মাঝখানে না ইন্টারফেয়ার করতে পারি না, ছোটোবেলা থেকেই এইরকম, বছরের পর বছর আমার সংসারে এটাই চলে আসছে। যদিও এখন আমি ছেলে মেয়েকে সরাসরি বলি যে বাবা মা যখন কথা বলবে তখন তার মধ্যে তোরা ঢুকবি না, কিন্তু আমার বলা অবধি ওরা ঠিক ওদের মতো করেই চলে। যদিও ওর বাবা তো এই ব্যাপারে সেরকম কিছুই বলে না, ওর বাবা বলবে ঠিক আছে ছাড়ো না, ওদেরকে ওদের মতো বলতে দাও না। অর্জুন ড্রেসিং টেবিলের উপরে অনেকটা পাউডার ফেলে রেখেছে, আয়নার উপরে পাউডার, ড্রেসিং টেবিলের উপরে পাউডার, সেগুলোই সব মোছামুছি করছি। আর আমি যখন আয়না মুছি, সেটা ড্রেসিং টেবিলের আয়না হোক বেসিনের আয়না হোক, তখন আমি নিজেকে না খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। এবার নিচে চলে যাই, এবেলার দিকে আর উপরে আসবো না, রান্না বান্না সেরে তারপরে একবারে উপরে আসবো। নিচের বাথরুমে স্নান করলে এখন আর উপরে আসা হতো না, নিচের বাথরুমে স্নান করলে সোজা ঠাকুর ঘরেই চলে যেতাম। এই যে উপরে বাথরুমে স্নান করা হয়েছে, ওই জন্যই ভাবলাম উপরে ঘরগুলো গুছিয়ে রেখে যাই, আবার নয়তো পরে আসতে হবে এগুলো গোছানোর জন্য। আর কৃপা এই ঘরে পড়াশোনা করছে, দেখি কি পড়াশোনা করছে। আমার মেয়ে শুয়ে শুয়ে পড়াশোনা করে। এই আমি বলার পর উঠে বসলো। মা মুখ ডাকছিস কেন? এই সারা রাত তুই ঘুমিয়ে থাকলি শুয়ে শুয়ে, এখন আবার শুয়ে শুয়ে পড়ছিস। ঘাড়ে ব্যথা করে? এই বয়সে ঘাড়ে ব্যথা করে? যাই হোক, শুয়ে পড়, বসে পড়, দাঁড়িয়ে পড়, যেইভাবে পড়, পড়াটা ঠিক মতো কর, পড়াটা হলেই হলো। আমি একটু শুধু ভালো নাম্বার দেখতে চাই, আর দেখতে চাই তুই ভালো কলেজে চান্স পেয়েছিস, সেটা তাহলেই খুশি। মান সম্মান ডুবাস না, ভালো কলেজে একটু চান্স পেয়ে দেখাস। এই হায়ার সেকেন্ডারি হলো গিয়ে জীবনের টার্নিং পয়েন্ট। মেয়েকে তো তোতা পাখির মতো ধরে বোঝাতেই থাকি। এখনও হাতে সময় আছে, এখনও হাতে 10-12 দিন সময় আছে। এই 10-12 দিনে অনেক পড়া এগোনো যায়, অনেক কিছু মেমোরাইজ করা যায়, তাই না? সেটাই মেয়েকে বলি যে হাল ছাড়িস না, এই 10-12 দিন খেয়ে না খেয়ে পড়, যাতে অনেক ভালো নাম্বার আনতে পারিস। এখন যা হাড্ডাহাড্ডি লড়াই, যা কম্পিটিশন, ভালো কলেজে চান্স পাবে কিনা সেটাই তো সন্দেহ। একটু যদি মানে ক্যাজুয়াল হয়, মানে ওই গা এলিয়ে দেয়, তাহলেই হয়ে গেল। ভালো কলেজে চান্স পেতে হলে ভালো নাম্বার তুলতে হয়, আর ভালো কলেজ থেকে পড়াশোনা করে বেরোলে
একটা ভালো চাকরি বাকরি করবে। আমাদের মতো মধ্যবিত্ত ঘরে তো আমরা বাবা মারা সেটাই স্বপ্ন দেখি, ছেলে মেয়ে একটু ভালো পড়াশোনা করে একটা ভালো চাকরিদাতা করবে, এইটুকুই আমাদের স্বপ্ন। মনের মধ্যে এরকম একটা ছোট্ট স্বপ্ন পালন করেই আমরা ছেলে মেয়েকে বড় করি। যাই, আর গল্প করব না, কৃপাকে এবার একটু ছাতু বানিয়ে দিই। মানুষ যত যাই বলুক, আমাদের মতো মধ্যবিত্ত সংসারের বাবা মারা ছেলে মেয়েকে নিয়ে ওই ছোটোবেলা থেকে একটাই স্বপ্ন দেখি, ছেলে মেয়ে লেখাপড়া শিখে বড় হয়ে একটা ছোট চাকরি বাদা করবে। এটাই আমাদের মতো সাধারণ বাবা মাদের স্বপ্ন থাকে। এক একটা মানুষের এক একটা প্রতিভা থাকে, কেউ ভালো নাচ পারে, তো কেউ ভালো গান পারে, কেউ আবার ভালো ক্রিকেট খেলতে পারে। আমার যেরকম মনে হয়েছে কৃপা অর্জুনের লেখাপড়ার প্রতি আগ্রহ আছে, বা ওরা ভালোভাবে লেখাপড়া করলে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। সেই জন্য আমি ফোকাসটা সবসময় ওদের পড়াশোনার দিকেই করি। যদি দেখতাম আমার ছেলে মেয়েদের অভিনয় বা খেলাধুলোর দিকে ঝোঁক বেশি, তাহলে কিন্তু আমি ফোকাসটা সেই দিকেই করতাম। কিন্তু ওসব দিকে ওদের অতটা মন নেই, ওরা একটু পড়াশোনা করতেই ভালোবাসে। যতই আমি সারাদিন বলি না কেন পড়ে না, ওদের কিন্তু পড়াশোনার দিকে দুজনেরই আগ্রহ আছে। স্যারদের পড়া করে দিতে হবে, স্কুলের পড়া করতে হবে, সেই আগ্রহ আছে। সব কিছু ফেলে রেখে কিন্তু নিজেদের পড়াগুলো ঠিকঠাক মতো করে। অর্জুন একটু দুষ্টু ও পড়াশোনা একটু ফাঁকি দিতে চায়, কিন্তু এখন তো অনেকটাই ঠিক হয়ে গেছে। কালকে আমি ক্লাস টিচারকে জিজ্ঞেস করেছিলাম অর্জুনের ব্যাপারে, বলল ওর মধ্যে চেষ্টা আছে, আমি করব, আমি পারবো, এরকম একটা ভাব রয়েছে। ও সব সময় সব কিছুতে হাত তুলবে, মানে যখন পড়া ধরা হয় স্কুলে তখন ও নাকি সব সময় সব কিছুতে হাত তুলবে, হ্যাঁ ম্যাম আমি এটা বলবো, ওটা সেটা, খুব নাকি পটর পটর করে স্কুলে। বাংলাটা অর্জুন ভালো পারে না সেটাও বলেছে, আর বলেছে ওকে পড়াশোনার ব্যাপারে আরও উৎসাহ দিতে, তাহলে ও আরও ভালো করে লেখাপড়া করতে পারবে। শাকটা বসিয়ে দিয়েছে আর মাছের ঝোলটাও প্রায় হয়ে এসছে। মাছের ঝোলটা এখন ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। স্কোয়াশগুলো দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এখন তো বুঝে গেছি যে স্কোয়াশ কীভাবে রান্না করে, কোনভাবে খেলে এটা আর কি, মানে কোনভাবে রান্না করলে খেতে ভালো লাগবে সেটা তো বুঝে গেছে। তারপর মনে হলো ওটা দিয়ে মাছের ঝোল রান্না করা যাবে, তো একটা আলু দিয়েছে মাছের ঝোলের মধ্যে, আর ওই একটা স্কোয়াশ দিলাম, লম্বা লম্বা করে কেটে দিলাম। তো শাকটাও তো দেখছি হয়ে এসছে, রান্না হয়ে গেছে। এবার এই গ্যাস ওভেন মুছে তারপর আমি চলে যাব উপরে ঘরে। কালকে সকালবেলা জানো তো, সেই আমার বর একটা বড় কাচের বাটি ভেঙে ফেলেছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো। মাইক্রো ওভেনের কাচের বাটিগুলো আছে না, সেই বাটি, এই যে এই দেখো এই কাচের বাটিগুলো। সকালবেলা মুড়ি মাখার জন্য এই বাটি নিয়েছে, আর ওর হাত থেকে পড়ে না বাটিটা ভেঙে গেছে পুরো একদম টুকরো টুকরো, চারদিকে সেই কাজ ভর্তি। ও নিজেই ঝাড় দিয়েছে, পরে আমি এসে তুলেছি, কিন্তু ও নিজেই আগে ঝাড় দিয়েছে। এই যে দেখো, এই যে কাচের টুকরো, এগুলো তো যারা ওই নোংরা নিতে আসে তারা নেবে না, কাজ ভাঙা জিনিস নিতে চায় না। ওটা আমার ওই কাজের মাসিকে দিতে হবে, ঘর মোছার মাসিকে, ওকে দিয়ে দেবো, ও কোনো এক জায়গায় ফেলে দেবে। এই গেল আমাদের কাচের বাটি ভাঙার গল্প। আর একটা গল্প শোনো, এই সেদিন মিক্সার মেশিনটা ঠিক করে নিয়ে এসছে। মেশিনটা ভালো আছে, মেশিনে কিছু হয়নি। আরে হয়ে আসছে তো, রান্না হয়নি কোথায়, এখনই নামাবো। দাঁড় একটু কথা বলতে দে, কথা বলে তারপরে গ্যাস অফ করবো। মিক্সার মেশিনটা ঠিক আছে, ওটা তো কতগুলো টাকা দিয়ে ঠিক করে নিয়ে আসছে। কালকে মশলা পেস্ট করার জন্য এটা আমি মিক্সার মেশিনে বসালাম, সে শুনছি কি শব্দ, জোরে কি শব্দ, মনে হচ্ছে যেন মিক্সার মেশিন ফেটে ভেঙে বাস্ট হয়ে যাবে, এত শব্দ হচ্ছে। বুঝতেই পারছি না কেন এরকম হচ্ছে। 2-3 বার করে আমি অন করলাম, ভিতরে দেখলাম, ভিতরে তো মশলা দেয়া, ওই জন্য ভেতরে এগুলো ভালো করে দেখা যাচ্ছে না। এবার আমি যখন ওই মশলাটা বের করলাম, মশলা এমনি পেস্ট হয়েছে, কিন্তু খুব বিকট শব্দ হচ্ছিল। তা মশলাটা ঢালার পর দেখি, এই দেখো এখানে তো 3টে ব্লেড, একটা ব্লেড ভেঙে গেছে, এই যে ঠিক আছে, একটা ব্লেড ভাঙা, মানে একটার পর একটা তাল লেগেই থাকে, আর ভালো লাগে না। ঘরের জিনিসপত্র একটার পর একটা শুধু নষ্টই হবে। কল, বেসিন, পুরনো বাড়িতেও অনেক কিছু খারাপ হয়, পুরনো বাড়িতেও কল খারাপ হবে, নয়তো ওই ট্যাঙ্কি খারাপ হবে, এই একটার পর একটা চলতেই থাকে, করাতেই হয়, একটার পর একটা কোনো না কোনো কাজ ঘরে করাতেই হয়। তাই মাঝে মধ্যে খুব রাগ হয় যে প্রায় 1.5-2 বছর ধরে এই বাড়ি করা হয়েছে, তারপরও প্রতি মাসে একবার করে মিস্ত্রিকে ঘরে আনতে হয়।
তারপরও মিস্ত্রি এই প্রতি মাসে একবার করে ঘরে আসবে, এটা ঠিক করবে ওটা ঠিক করবে। আর মিস্ত্রি আসলেই তো কয়েক হাজার টাকা খরচা হয়ে যায়, বেশিরভাগ সময়ই আমাদের তাই হয়, হাজার হাজার টাকা দিতে হয়। খুচকাচের জন্য 200-300-400 টাকায় চলে যায়, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় 1000, 1200, 1500, 2000। এই সেদিন ওই কাজ করালো 4000 টাকা নিয়ে গেল, এক মাসও হয়নি, এসে ওই পুরনো বাড়িতে কাজ করে গেছে, 4000 টাকা নিয়েছে। তো বন্ধুরা, এখন ব্লগটা শেষ করব। কৃপা এসে খোঁজ নিয়ে গেল রান্না হয়েছে কিনা। এখন রান্না বান্না সব নামিয়ে দিচ্ছি, তাও আমিও এখন টাটা হচ্ছি। আজকে সকালবেলা আর নতুন ব্লগ শুরু করতে পারিনি, আগের ব্লগটাই তো শেষ করতে পারিনি, নতুন করে কি করে ব্লগ শুরু করব। অর্জুন রাস্তার এ মাথা ও মাথা দৌড়াচ্ছে হাঁটছে, আর আমাদের এই রাস্তা দিয়ে কিভাবে গাড়ি যায় তোমরা তো জানো, শুধু দৌড়াচ্ছে হাঁটছে, তাও আবার সাথে ওই বাড়ির বাচ্চাটা আছে, দুজনে মিলে দুষ্টামি করছে। গাড়ি টাড়ি এসে ধাক্কা দিলে তারপর বুঝবে। সবাই আমাকে বলে ওকে বেরোতে দেবে না, ওকে আমি ধরে রাখতে পারি, দৌড়ে দৌড়ে চলবে। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে। টাটা।